পুরান ঢাকায় তাকে সবাই চেনেন মুকুটহীন সম্রাট হিসেবে। রাজনীতিতে ডিগবাজি নেতা হিসেবেও পরিচয় রয়েছে তার। এই ওয়ার্ডে মনে হয় একজন মুকুটহীন সম্রাট। অভিযোগ আছে ক্ষমতাবান সেই ব্যক্তি দখলবাজি আর মারামারিতেও সিদ্ধহস্ত। ভাইয়ের বুকে দিল্লার হাতে পিস্তল ছিল, পিস্তলের বাদ দিয়ে একটা এই বুকে মারছে। যাকে ঘিরে টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। কাগজে কলমে তিনি একজন জনপ্রতিনিধি। বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ড। ঘনবসতিপূর্ণ এই এলাকায় উৎসব পার্বণ কিংবা বিয়ে জন্মদিন পালনের অন্যতম স্থান মাজেদ সর্দার কমিউনিটি সেন্টার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত এই কমিউনিটি সেন্টারটিতে বছর জুড়ে কম বেশি অনুষ্ঠান চলে। এটা কি কমিউনিটি সেন্টার ভাড়া হয় না এখানে? হ্যাঁ হয়তো। কোনটা? এই দুই হল রুম। আজ কোনো আয়োজন নেই, ফলে স্বাভাবিকভাবেই ফাঁকা রয়েছে কমিউনিটি সেন্টারটি। তারপরও ভেতরে দু একজনের দেখা মিলল। তাদেরই একজন জানালেন কমিউনিটি সেন্টারের বর্তমান হালচালের কথা। মানে এখানে যারা মানে ভাড়া নেয় তারা আপনাদের থেকে ডেকোরেশন নেয়? ডেকোরেশন সব মিলে করলে 50,000 টাকা খরচ হবে। যার সাথে কথা হলো তিনি আসলে এই সেন্টার সংশ্লিষ্ট কেউ নন। তারপরও কমিউনিটি সেন্টারের ভেতরে ঘোরাঘুরির কারণ জানা গেল। এগুলো কি সিটি কর্পোরেশনের? এগুলা না এগুলা কাদের? ও যে নিচে যে রুম ইজারা নিছে। হলরুম জুড়ে ডেকোরেশনের আসবাবপত্র চোখে পড়ল। দখল বললে ভুল হবে। ব্যবসার উদ্দেশ্যে স্থানীয় হাসিব ডেকোরেটরকে ভাড়া দেয়া হয়েছে। ডেকোরেটর মালিকের সাথে কথা বললে বুঝতে পারবেন, কিংবা কাউন্সিলের সাথে কথা বললে বুঝতে পারবেন। যারা সরকারি কর্তব্য আছে ওনাদের কাছে বুঝতে পারবেন, কিন্তু আমি তো এত কিছু বলতে পারবো। মূলত এইটা কার আন্ডারে আছে এখন? আমরা তো কমিশনার। রমজানে কোনো অনুষ্ঠান না থাকলেও ভেতরে চলছে রান্নার প্রস্তুতি। জানা গেল অর্ডার করা খাবার তৈরির কাজ করছে হাসিব ডেকোরেটরের লোকজন। গেল কয়েক বছর ধরেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অগোচরে কমিউনিটি সেন্টারটি ভাড়াই চলছে। কিন্তু প্রতি মাসে অন্তত লাখ টাকা ভাড়া নিচ্ছেন কে? এমন প্রশ্ন ছিল কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছে। এই মালগুলো কার? আপনাদেরই? না, ডেকোরেটরের মাল। ডেকোরেটর মাল এখানে থাকবে কেন? কাজ শেষে রাখছে, নিয়ে চলে যাবে। না, তারা তো বলতেছে তারা লিজ নিছে। না, লিজ নেয়নি, এটা কোনো লিজ দেওয়া হয়নি। ক্যামেরার সামনে ভাড়া দেওয়ার বিষয়টি এড়িয়ে গেলেও আকারে ইঙ্গিতে জানালেন এর পেছনে রয়েছে প্রভাবশালী এক ব্যক্তির হাত। আপনি তো সবই জানেন। আমি বিষয়টা তো জানি। আমি বিষয়টা জানি। প্রভাবশালী সেই ব্যক্তি আর কেউ নন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আউয়াল হোসেন। অর্থাৎ বেড়াই ক্ষেত খাওয়ার মতো অবস্থা। দেখভালের দায়িত্বে যিনি, তিনিই কমিউনিটি সেন্টার ভাড়া দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছেন, যদিও সেটা নিয়ম বহির্ভূত। ক্ষমতাবান কাউন্সিলরের এমন কাণ্ডে স্থানীয় জনসাধারণের আপত্তি থাকলেও ভয়ে কেউ মুখ খোলেন না। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়। রমজানে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে, তবে স্কুল মাঠের আনাচে কানাচে ডেকোরেটরের মালামাল দেখে বোঝার উপায় নেই যে এটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা মূলত স্কুল না কমিউনিটি সেন্টার? এটা তো ভাই স্কুল। কমিউনিটি সেন্টারের জিনিসপত্র এখানে কেন? স্কুলের কর্মচারী মালিক লালের কাছে জানা গেল বছর জুড়েই এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এবং ক্লাসরুম ভাড়া দেয়া হয় স্থানীয় নানা অনুষ্ঠানে। মাঠের কর্নারে রান্নার জন্য তৈরি করা শেড এবং রান্নার কাজে ব্যবহৃত সরঞ্জামই বলে দিচ্ছে এখানে নিয়মিতই চলে অনুষ্ঠানের আয়োজন। এই স্কুলের চেয়ারম্যান হয়েছে আমাদের হাজী মোহাম্মদ আউয়াল হোসেন ভাই। উনি চেয়ারম্যান না সভাপতি? স্কুলের সভাপতি আর ওয়ার্ডের কাউন্সিলর। জানা গেছে এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, তার ছত্রছায়ায় স্কুলটিতে বছর জুড়ে নানা অনুষ্ঠান চলে। 50-50 রেশিওতেই হয়েছে আমার সাথে চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছি আমরা, কিন্তু আমার অর্ধেকটা আমাকে বুঝাইতেছে না। কাউন্সিলর মোহাম্মদ আউয়াল হোসেনের দখলবাজির এমন আরও অবাক করার তথ্য নিয়ে ফিরছি একটা বিরতির পর। পাঠাও চালক মির্জা নাকি হোসেনের এমন দৃষ্টিই বলে দিচ্ছে দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতে হবে এমন দুর্দিনের কথা তার কল্পনাতেও ছিল না। আমি এটা আমার পৈতৃক সূত্রে পাওয়া জমি, এবং আমরা এক ভাই এক বোন। আমার বোনের জায়গা আমি আলাদা করে দিয়ে দিই, এবং আমার জায়গা যতটুকু ছিল অতটুকু জায়গার মধ্যে আমার পক্ষে করা সম্ভব ছিল না, এবং সম্ভব না থাকার কারণে মনে করেন আমি একজন ডেভেলপারকে ডেভেলপ করার জন্য দিই।
মির্জা নাকি হোসেনের পূর্বপুরুষেরা ছিলেন পুরান ঢাকার জমিদার, যে জমিতে এখন উচ্চ ভবনটি দাঁড়িয়ে উত্তরাধিকার সূত্রে সেই জমিটি পেয়েছিলেন তিনি। ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করে অর্ধেক ফ্ল্যাটের মালিক হওয়ার কথা ছিল মির্জা নাকি হোসেনের। 50-50 রেশিওতেই হয়েছে, আমার সাথে চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছি আমরা, কিন্তু আমার অর্ধেকটা আমাকে বুঝাইতেছে না। মির্জা নাকির স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিতে সময় লাগেনি। কাউন্সিলর আউয়াল হোসেনের নজর পড়ে তার ভবনে। ছলচাতুরির মাধ্যমে সেই ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান বনে যান কাউন্সিলর। এগুলো সব আউয়ালেই করতেছে। এটা চেয়ারম্যান, এই রিয়েল সিটির ডেভেলপারের চেয়ারম্যানের আউয়াল হোসেন, তার ইয়েতেই হইতেছে। আমরা তো প্রথমে এটা জানতে পারি নাই। এর শক্তিটা কি? এর শক্তি মনে করেন যে সন্ত্রাসী, চাঁদাবাজি, অত্র এলাকার আশপাশ এলাকার মধ্যে সন্ত্রাসী করে। জীবন সায়ান্নে এসে একটু আরাম আয়েশে আর শান্তিতে থাকতে চেয়েছিলেন মির্জা নাকি হোসেন, অথচ নিজের ঘরেই আজ তিনি পরবাসী। ভাড়া বাসায় থেকে তার সময় কাটছে রাস্তায় আর আদালতের বারান্দায়। জহিরুল ইসলাম আসিফ ও তার পরিবারের গল্পটা একটু ভিন্ন। পূর্বপুরুষের ওয়াকফ করে যাওয়া সম্পত্তির একাংশে দখলের থাবা বসিয়েছেন কাউন্সিলর আউয়াল। 0.56% জমি গত বছর মার্চ মাসে কাউন্সিলরের লোকজন ইয়াতে তার প্রত্যক্ষ মদদে আমাদের একটা ভাড়াটিয়া ছিল, দীর্ঘদিনের ভাড়াটিয়া, আমার দাদার সময়কার ভাড়াটিয়া, তাদেরকে উচ্ছেদ করে বা তাদেরকে আপোষ করে ভয়ভীতি দেখিয়ে এই জমিটা তারা দখল করে। দখল করার আগে কিছুদিন হরম হয়, তখন আমরা গিয়েছিলাম যে কার জমি কাকে দিচ্ছেন বা কি হচ্ছে। তখন হলো আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার কারখানার ছেলেপেলে সহ আমি ছিলাম প্রায় 15-20 জন, আমাকে মেরেই ফেলবে কথা বললে। জমি ব্যাহত হওয়ার পর ওয়াকফ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তেমন সাড়া পাননি জহিরুল ইসলাম আসিফ এবং তার অসুস্থ বাবা। প্রথমেই একটা জিডি করেছি থানায়। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, থানা কিন্তু কাউন্সিলরের নামে জিডি নিতে চায় না, তারা নেয়নি কোনোভাবেই না। নানাভাবে প্রেশার করার পর কাউন্সিলরের নাম উজ্জ্ব করে তার সহযোগীদের নামে আমরা জিডি করেছি। এটা জিডির কপি। জিডিটা করেছি 25/3/2022-এ, তখনও পুরোপুরি দখল হয়নি। তো জিডির দায়িত্বে যে অফিসারকে দেওয়া হয়েছিল থানা থেকে, উনি আসেনি, উল্টা উনি আমার সাথে রাফ বিহেভ করেছে ফোনে। করার পর ওইটা সেদিন রাতেই দখল হয়। বাবা আয়ুব একরকম হাল ছেড়ে দিলেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জহিরুল ইসলাম আসিফ এর শেষ দেখতে চান। দখলীয় জমিতে দিব্যি কারখানা চলছে। কারখানার ভেতর থেকে দুজন কর্মচারী বেরিয়ে এলেন। কাকা ভালো আছেন? জি ভালো আছে। কাকা এটা নাকি আপনারা ভাড়া নিছেন নাকি নিজের জায়গা? না, এটা ভাড়া নিছি। কার কাছ থেকে? আব্দুল মতিনের কাছ থেকে ভাড়া নিছিলাম। উনি কে? উনি হয়েছে চেয়ারম্যানের কাউন্সিলরের ভাই, বড় ভাই। দারুণ ব্যাপার। ওয়াকফ এস্টেটকৃত জায়গা জবরদখল করে নিজের ভাইয়ের নামে সেটি ভাড়া দিয়ে মাসের পর মাস ভাড়া তুলছেন। কাউন্সিলর আউয়ালের দখলবাজির লম্বা একটি তালিকা পেয়েছি আমরা, যেগুলোর মধ্যে রয়েছে একটি সামাজিক সংগঠন, একাধিক স্কুলের জায়গা, মার্কেট, এমনকি সিটি কর্পোরেশনের খালি জায়গা দখল করে বসিয়েছেন দোকান ও বাজার। নিজ গণ্ডি ছাড়িয়ে অন্যান্য ওয়ার্ডেও দখলবাজির থাবা বসিয়েছেন কাউন্সিলর আউয়াল, যার প্রমাণ মিলল পার্শ্ববর্তী 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজের সাথে কথা বলে। যে মাঝের শ্রদ্ধা ক্লাব করা হয়েছে, ওই জায়গাটা আসলে সিটি কর্পোরেশনের জায়গা। হ্যাঁ, এটা আমার এলাকার অন্তর্ভুক্ত। কাউন্সিলর আউয়াল যে শুধু দখলবাজিতেই পটু এমন নয়, ক্ষমতার দাপট আর হানাহানিতেও বেশ সিদ্ধ। যখনই শুনলো আমার বড় ভাই মারা গেছে, তখন তার মানে ছেড়ে দিচ্ছে। দেখে হওয়ার পরে আমার ভাইয়ের বুকে দিল্লাহাতে পিস্তল ছিল, পিস্তলে বাদ দিয়ে একটা এই বুকে মারছে। বুকে মারার পরে আমার ভাই পড়ে গেছে, আমারে পড়তে পারে আনা মারার পর আমিও পড়ে গেছিলাম। বংশাল থানা আওয়ামী লীগের নেতা মোস্তাকুর রহমান ফারুক বলছিলেন কিভাবে চোখের সামনে তার বড় ভাই মুখলিসুর রহমানকে হত্যা করা হয়েছে। যাওয়ার আগে যার সাথে ঝগড়া ছিল আমার ফুফাতো ভাইয়ের ছেলে যে নূর মোহাম্মদ, তার বড় ভাই কামালে তুলে নিয়ে চলে গেল মায়ের সাথে কমিউনিটি সেন্টারে। পরবর্তীতে শুনলাম সেখানে নিয়ে তার উপর অনেক টর্চারিং করছে। যখনই শুনলো আমার বড় ভাই মারা গেছে, তখন তার মানে ছেড়ে দিছে। আর ওইখানে বলতেছিল তারা যে তরেও মারুন, সঙ্গে তোর 2 চাচারে মারা ফেলাম, গুলি করে মারলাম। মানে মানুষের মারা তাদের কাছে কোনো ব্যাপার না। 2016 সালের সেপ্টেম্বর মাসে দিনে দুপুরের সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং কাউন্সিলর মোহাম্মদ আউয়াল হোসেন। ভয়াবহ সেই ঘটনা এতদিনেও ভুলতে পারেননি ফারুক।
এই ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ আউয়াল হোসেন। এই মামলায় আউয়াল সহ তার ক্যাডার বাহিনীর মোট ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। মামলাটি এখন আদালতে বিচারাধীন। মামলা চার্জশিট হয়ে গেছে, চার্জ গঠনও হয়ে গেছে, সাক্ষীও এখন পর্যায়ে আছে। কিন্তু দুঃখজনক ঘটনা একটা, আমি যতটুকু আইন জানি যে চার্জশিটভুক্ত কোনো আসামি হলে কাউন্সিলর পদ থেকে তারা বহিষ্কার করার কথা, কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি। কেন হয়নি আমি ঠিক জানি না। কথায় আছে, গরিবের জন্য আইন হচ্ছে অভিশাপ আর বড়লোকের জন্য আশীর্বাদ। কাউন্সিলর আউয়ালের বেলায়ও সেটাই হয়েছে। না হলে এমন ঘটনার পর কাউন্সিলর পদ থেকে বরখাস্ত তো দূরের কথা, একদিনের জন্য জেলে যেতে হয়নি। এখানে ওয়ার্ড কাউন্সিলর যে আছে উনি এই ওয়ার্ডে মনে হয় একজন মুকুট বীণ সম্রাট। কাউন্সিলর আউয়ালের নির্যাতনের শিকার স্থানীয় আওয়ামী লীগ ও মহাজোটের একাধিক নেতাও। ভয়ে অধিকাংশ ব্যক্তি মুখ না খুললেও কেউ কেউ ক্যামেরার সামনে আসছেন নিরুপায় হয়ে। ছোটবেলা আমরা দেখেছি ও একটা ছিনতাইকারী ছিল এবং চাঁদাবাজ এই ধরনের লোক ছিল। তার পরবর্তীতে দেখেছি ওই গ্রিল মিস্ত্রি ছিল। ওখান থেকে ওই বিএনপির সাবেক এমপি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সাথে উনি অনার সখ্যতা গড়ে উঠে ওখান থেকেই বেরিয়ে আসে ওই ছাত্রদলের আহ্বায়ক হয় আমাদের ৩৩ নং ওয়ার্ডের। সেখান থেকে উত্থান আর কি। ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহবুব হাসান বলছিলেন, একজন কাউন্সিলর কিভাবে শূন্য থেকে মাথাচাড়া দিয়ে উঠলেন। মহানগর আওয়ামী লীগের সাহানা মোরাদ সাহেব ছিল সেক্রেটারি, তার মাধ্যমে এখানে ঢুকতে উনি একটা চিঠি দিয়ে হঠাৎ করে ওনাকে ওয়ার্ড সেক্রেটারি বানিয়ে দিল। ওয়ার্ড সেক্রেটারি তখন মনি সাহেব ছিল, মনি মারা গিয়েছিল, ওই জায়গায় ওনাকে সেট করেছে। এই তোর উখান। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে লাঠিসোঁটা হাতে কয়েকজন তরুণ পাশেই একটি ভ্যানে শোয়ানো ব্যবসায়ী নেতা ফিরোজকে মারপিট করছেন। তবে তার কোনো প্রতিক্রিয়া বা নড়াচড়া লক্ষ্য করা যায়নি। আগের মারপিটের দৃশ্যটি মোবাইলের ক্যামেরায় ধরা পড়েনি। যখন ব্যবসায়ী ফিরোজকে প্রায় আধমরা করে সেই ভ্যানে তুলেছিল দুর্বৃত্তরা। ফিরোজ মারা গেছেন ভেবে সন্ত্রাসীরা রাজনৈতিক স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ছাড়ে। তার একটা মারার লগে পরে দর করার লগে তার ৩০-৪০ জন লোক সবাই আমার পর ঝাঁপিয়ে পড়লো। বেসমেন্টে অত্যাচার করার পরে আমাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে আমার ব্যানগাড়ির উপরে এমনভাবে আমাকে তারা আক্রমণ করছে। আউয়াল নিজে উপস্থিত থেকে এই মারামারি পরিচালনা করছে। সে নিজে আন্ডারগ্রাউন্ডও সে করছে, রোডের উপরও সে করছে। ভিন্ন একটি সূত্র বলছে, কাউন্সিলর আউয়াল সেদিন ব্যবসায়ী নেতা ফিরোজের উপর হামলা চালিয়েছিলেন গুলিস্তানের আরেক ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন দেলুর ইন্ধনে। মানি লন্ডারিংয়ের মামলায় বর্তমানে যিনি পলাতক। 3টা বেসমেন্ট নিয়ে আজকে আমাদের উপর হামলা করে মার্কেট দখল করার জন্য, দখল করতে পারে না বিদায় আমাকে মেরে, কারণ তারপরে তার মার্কেট দখল করতে হবে, কারণ আমি বেঁচে থাকলে সে মার্কেট দখল করতে পারবে না। গা শিউরে ওঠা বর্বরোচিত এই হামলার ঘটনায় মামলা হয়েছে ঠিকই, তবে একদিনের জন্য জেলে যেতে হয়নি কাউন্সিলর আউয়াল সহ তার ক্যাডার বাহিনীর কাউকে। উল্টো নির্যাতনের শিকার ব্যবসায়ীদের মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। একই মামলার আসামি 1 নাম্বার আসামি, 3 নাম্বার আসামি, 4 নাম্বার আসামি, 5 নাম্বার আসামি জামিন, 2 নাম্বার আসামি ভিতরে যাবে। আমি মাসুদুর রহমান, আমি ভিতরে গেলাম। আমি এই মামলায় 4 দিন জেল কাটলাম। ওটা হলো তারটা হলো কাউন্টার মামলা, আর আমি মামলা করছি। আমার মামলা 13 জন আসামির মধ্যে একজনও মনে করেন যে জেলে যায় নাই। অনুসন্ধান বলছে, কাউন্সিলর আউয়ালের ছত্রছায়ায় 20-25 জনের একটি ক্যাডার বাহিনী কাজ করে, যাদের নেতৃত্বে যুবলীগ নেতা দিলদার, ইব্রাহিম, ড্রাইভার রানা, চাচা মনসুর, বাউনা ফারুক, সোহেল, ইসমাইল হোসেন বাবলা এবং বাঙাল আরিফ। পুরান ঢাকার অধিকাংশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই ক্যাডার বাহিনী। সার্বিক বিষয় নিয়ে কাউন্সিলর আউয়ালের সাথে যোগাযোগের চেষ্টা করে টিম সার্চলাইট। মোবাইল ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও উত্তর দেননি তিনি। তবে কাউন্সিলরের হয়ে রিপোর্ট বন্ধের তদবির করেছেন বেশ কয়েকজন। জনপ্রতিনিধির এমন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা হয় স্থানীয় সরকার বিশেষজ্ঞ
আবু আলম মোহাম্মদ শহীদ খানের সাথে। আমাদের সরকারের সাধারণ নিয়ম হলো যে কারো বিরুদ্ধে যদি আদালত চার্জ গঠন করে ফেলে ক্রিমিনাল অফেন্সে বা অন্য কোনো অফেন্সে, তখন তিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে হবে না। এটাই হলো রীতি বা এটাই আমাদের বিধি বা এটাই আইন। সুতরাং এই সব ক্ষেত্রেই অ্যাকশন নেওয়া, কোনো প্রতিকার না করা বা প্রতিকার করা অথবা উল্টা করা, এগুলো রাজনীতিবিদদের কাজ। জনগণের সেবায় নির্বাচিত হন জনপ্রতিনিধি। সেবার আড়ালে সেই প্রতিনিধি যখন দখলবাজ, তখন প্রশ্ন ওঠে জনসাধারণের নিরাপত্তা নিয়ে। উত্তর মেলে না সমাধান কোথায়। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।